21শে জুলাই 2025 সোমবার দুপুর 1টা ঢাকার এ.কে খন্দকার এয়ারফোর্স ঘাঁটি থেকে একটি F-7 যুদ্ধবিমান আকাশে ওড়ে। এই বিমানে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে রাজধানীর উত্তরা অঞ্চলে একটি স্কুল ভবনের উপর। সাথে সাথে ঘটে একটি প্রচণ্ড বিস্ফোরণ। তখন স্কুলটিতে পরীক্ষার সময় চলছিল। ঠিক যেখানে যুদ্ধবিমানটি পড়ে সেখানে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্লাস করছিল। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে যা অসংখ্য ছোট ছোট শিক্ষার্থীর দেহ। এই দৃশ্য দেখে কাঁপে ওঠে যে কোনো মানুষের হৃদয়। সরকারি হিসাবে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা বলা হয়েছে 23। তবে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন এই সংখ্যা 200 ছাড়িয়ে যেতে পারে, কারণ ওই স্কুলে তখন প্রায় 2000 শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রশ্ন হলো, এই বিমানটি কেন একটি স্কুলের উপর এসে পড়ল? আর চীন যে বিমানটি তৈরি করেছিল তারা 2013 সালেই এটি বাতিল করেছিল। তাহলে বাংলাদেশ এখনও এত পুরনো যুদ্ধবিমান ব্যবহার করছে কেন? আরেকটি প্রশ্ন, কেন এত ঘনবসতিপূর্ণ একটি শহরে এয়ারফোর্সের ট্রেনিং চালানো হচ্ছে? সবচেয়ে দুঃখজনক হলো, যখন সারা বিশ্ব স্তব্ধ হয়ে ছোট শিশুদের পোড়া দেহ দেখছিল, তখন সেই স্কুলের পাশের কিছু লোভী ব্যবসায়ী হাসপাতাল পর্যন্ত যাওয়ার জন্য 20 টাকার পরিবর্তে 200 টাকা দাবি করেছিল। এই কি মানুষের কাজ? আমার নাম ওয়াসিম। আজ আপনাদের সঙ্গে রয়েছি এক হৃদয় বিদারক ঘটনার সামনে দাঁড়িয়ে। ঠিক 1 মাস আগেই ভারতের আহমেদাবাদ একটি ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনায় প্রায় 260 জন মারা গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের এই ভয়ঙ্কর ঘটনা আমাদের কাঁদিয়ে গেল। কিন্তু জানলে অবাক হবেন, ভারত ও বাংলাদেশের এই দুর্ঘটনার পিছনে রয়েছে এক অভিন্ন গাফিলতি, নেগলিগেন্স, যেটা কখনোই গুরুত্বপূর্ণ দিয়ে দেখা হয়নি। আজকের এই ভয়াবহ দুর্ঘটনার নেপথ্যে রয়েছে সেই একই চরম অবহেলা। চলুন জেনে নেওয়া যাক সেই অবহেলার ইতিহাস এবং 21শে জুলাই দুপুরে আসলে কি হয়েছিল। সেই দিন দুপুরে লেফটেন্যান্ট তৌকির একটি চীনা তৈরি F-7 ফাইটার জেট নিয়ে এককভাবে উড্ডয়ন করেন। এটি ছিল তার ট্রেনিংয়ের শেষ ধাপ, যেখানে তাকে একাই বিমান চালিয়ে সফলভাবে সম্পূর্ণ মিশন শেষ করতে হতো। কিন্তু উড়ানের অল্প সময় পরেই তিনি বুঝতে পারেন যে বিমানটিতে যান্ত্রিক সমস্যা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিমানটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনই তিনি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানে থেকে তাকে তৎক্ষণাৎ ইজেক্ট বিমান থেকে লাফিয়ে বেরিয়ে আসা করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরপর আর তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছিল বিমানঘাঁটি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এই সময় তৌকির নিজের প্রাণ বাঁচানোর বদলে চেষ্টা চালিয়ে যান বিমানটিকে জনবসতিহীন জায়গায় নামানোর জন্য। রিপোর্ট অনুযায়ী তিনি একটা মাঠ খুঁজে পান যেখানে নামানোর চেষ্টা করেন, কিন্তু শেষ মুহূর্তে বিমানটি গতি হারিয়ে স্কুলের ভবনের ওপর গিয়ে পড়ে। তৎক্ষণাৎ বিমান জ্বালানিতে আগুন ধরে যায়, ঘটে ব্যাপক বিস্ফোরক, আর স্কুল ভবনের আশেপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর ছাই। যেসব শিক্ষার্থী তাদের বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছিল তারা আগুনে পুড়ে যায় একেবারেই সেই অবস্থাতেই। এটা ছিল স্কুল ছুটির সময়, ফলে বহু অভিভাবকও স্কুল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তাদের অনেকের মারা যান। এই ভয়াবহ ঘটনার মধ্যে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন স্কুলের শিক্ষিকা মাহারিন ম্যাডাম। আগুনে তার শরীর পুড়ে যাওয়ার পরেও তিনি অন্তত 20 জন শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনেন। শেষ পর্যন্ত তিনি নিজে মৃত্যুবরণ করেন। এই সময় আশেপাশের বহু মানুষ ছাত্রছাত্রীদের সহায়তা করতে ছুটে আসেন, বহু স্বেচ্ছাসেবক রক্তদান করেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ফাইটার জেট দুর্ঘটনার জন্য দায়ী কে? বাংলাদেশ এয়ারফোর্সের মতে এটি ছিল একটি F-7 BGI মডেলের যুদ্ধবিমান। এর নির্মাতা চীনের চিংডু কর্পোরেশন, যারা 1965 সালে এই মডেলের উৎপাদন শুরু করেছিল। এটি মূলত রাশিয়ান MiG-21 এর লাইসেন্স
কপি। বাংলাদেশ প্রথমবার এই ফাইটার জেট 1998 সালে কিনেন। পরবর্তীতে 2001 ও 2013 সালের মধ্যে আরও 28টি কেনা হয়। বর্তমানে দেশের হাতে প্রায় 40টি F-7 জেট রয়েছে। যদিও এক সময় এই বিমানগুলো আধুনিক ছিল, কিন্তু আজকের দিনে যখন 5ম ও 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহৃত হচ্ছে, তখন এই F-7 অনেকটাই পুরনো ও ঝুঁকিপূর্ণ। চীন 2013 সালে এই মডেলের উৎপাদন বন্ধ করে দেয়, অথচ বাংলাদেশ এখনও এটি ব্যবহার করছে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ইরান, জিম্বাবুয়ে, উত্তর কোরিয়া সহ বেশ কিছু দেশ এখনও এই জেট ব্যবহার করছে। গত 2 বছর বহু দেশে F-7 ফাইটার জেট দুর্ঘটনার খবর এসেছে। 25শে মে 2025 জিম্বাবুয়ে এয়ারফোর্সের জেট ক্র্যাশ। জুন 2022 চীনে J-7 বাড়ির ওপর পড়ে। মে 2022 ইরানের 2 পাইলটের মৃত্যু। জানুয়ারি 2022 পাকিস্তানে একই মডেলের জেট দুর্ঘটনায় প্রাণ হারায় 2 পাইলট। 2005 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশে মোট 11টি যুদ্ধ বিমান দুর্ঘটনায় পড়ে, যার মধ্যে 7টি ছিল চীনা, 3টি রাশিয়ান এবং 1টি চেকোস্লোভাকিয়ান। তাহলে প্রশ্ন উঠছে, এই পুরনো ঝুঁকিপূর্ণ যুদ্ধ বিমানগুলো কেন এখনও ব্যবহার করা হচ্ছে? এর উত্তর বাজেট সংকট। বাংলাদেশ এবং এমন অনেক দেশে প্রতিরক্ষা বাজেট সীমিত। আধুনিক যুদ্ধ বিমান যেমন রাফায়েল কিনতে গেলে খরচ অনেক বেশি, আর এসব পুরনো বিমান ব্যবহারের ঝুঁকি থাকলেও হঠাৎ পুরো বহর বাতিল করা বাস্তবসম্মত নয়। তবে জানা গেছে 2030 সালের মধ্যে বাংলাদেশ রাশিয়া ও চীন থেকে নতুন উন্নত যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে। এই দুর্ঘটনার পিছনে আরেকটি বড় কারণ হলো অপরিকল্পিত নগরায়ন। স্থানটিতে স্কুলটি গড়ে উঠেছে, একসময় তা ছিল একটি খোলা খাল, অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এয়ারবেসে 14 কিমি 8 নটিক্যাল মাইল এর মধ্যে জনবসতি থাকা উচিত নয়। স্কুলটি পড়েছিল ফাইটার জেটের এক্সপোজ জোনে। আর এখানে আসল গাফিলতি, এই ধরনের বিমান দিয়ে ঢাকার মতো শহরে ট্রেনিং করানো এক বিপজ্জনক সিদ্ধান্ত। সরকারি মতে মৃত্যুর সংখ্যা 27, কিন্তু ছাত্রছাত্রীদের দাবি 200 জনেরও বেশি প্রাণ গেছে। একটি ভিডিওতে দেখা গেছে একটি শ্রেণীকক্ষে সব ছাত্রই আগুনে পুড়ে মারা গেছে। একজন শিক্ষার্থী অভিযোগ করেছে যখন তারা সেনাবাহিনীর কাছে নিখোঁজের তালিকা দিতে গিয়েছিল, তখন সেনা সদস্যরা তাদের উপর হেনস্থা করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এটি বারবার উপেক্ষিত গাফিলতি, পুরনো প্রযুক্তি এবং অপরিকল্পিত নগরায়নের এক করুণ পরিণতি। আপনার কি মনে হয় এই ঘটনার জন্য আসল দোষী কে? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।